ছোট পা বাবার আঙুল ছোঁয়া মায়েরা চলে লুটো ফুটে কিশোর গন্ধ আলাদা ছন্দ ছাদে রিলিংয়ে খুন শুটি চল 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 রে চল জড় জড়ি ওই নীল আকাশের গায়ে রোজ্জোয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায় আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে কোন আসে ঘোরলা এক শেষ বিকেলের গান জার্নালিস্টদের সায়ান্নকে নিয়ে এত ইন্টারেস্ট কেন? মানে আজকাল তো মানুষ ওল্ড পিপলস হোম নিয়ে ভাবতেই চায় না। ওরা আসলে ইন্টারেস্টেড আরমান আহমেদকে নিয়ে। আমিও নারবিনের উপর। মিসেস নারবিনের রেফারেন্সে কাউকে নেওয়া হলে আমি জানি যে ভুল কিছু হবে না। আমাদের অন্যান্য সবগুলো বিজনেসের ক্ষেত্রে তুমি খুব আগ্রহী ছিলে এবং সেগুলোর এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে তোমার ভূমিকা খুব বেশি ছিল। সায়ান্নের ব্যাপারে তোমার কোনো আগ্রহ ছিল না এবং সে কারণে তুমি চাওনি এই প্রজেক্টটা নিয়ে আমরা মুভ করি। এখন এটা যেহেতু আমি একাই ডিল করছি, এটা আমার উপরে ছেড়ে দাও নাকি? আমরাও এখানে বেশ কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম। তাছাড়া নতুন কয়েকজন জয়েন করেছে তো, তার উপরে একজন অ্যাটেন্ডেন্টও খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। মা কেমন আছে? তোমার একটা হেল্প চাচ্ছি। আমি চাই হাফিজা ম্যাম আর রুশুর সম্পর্কটা আবার ঠিক করতে। কি ব্যাপার? কি হয়েছে? সায়ানের পুলিশ ইন্সপেক্টর আসছে, কিন্তু এর তো কোনো কারণ নাই। তুমি কোথায় যাচ্ছ? সায়ান, আমি প্রচন্ড অবাক হচ্ছি আরমান। রিয়েলি? তোমার অ্যাটিটিউড দেখলে যে কেউ তোমাকে চিনতে পারবে না। আমি সাইমনকে কল করছি, প্রয়োজনীয় লয়ার নিয়ে সায়ানকে যাবে। আপনি কি রোজি ম্যাডাম? আপনার কোনো সমস্যা আমাকে তো বলেননি। উনি মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আমরা ওনার শারীরিক অবস্থা নিয়ে বেশি চিন্তিত ছিলাম, কিন্তু অন্য কোনো সমস্যা? ইন্সপেক্টর স্যার ওনার পরিচিত, মানে ওনার জমি জমা নিয়ে ঝামেলা হয়, একবার উনি মামলা করেছিলেন, তো তখনই স্যারের সাথে পরিচয়। নাকি ম্যাডাম? তো স্যারকে উনি হঠাৎ ফোন দেয়, স্যারই আমাকে পাঠালেন আর বললেন এমনি তো দেখে যেতে বৃদ্ধাশ্রমটা। আমাদের কখন কার যে প্রয়োজন পড়ে বলা তো যায় না। না না, নিশ্চয়ই আপনারা মাঝে মাঝে আসবেন। আপনারা এলে আমরা আরো নিশ্চিন্ত হই। ম্যাম, আপনি কেন ফোন করেছিলেন আমাদের আসতে? এমনিতেই। এমনিতেই? হ্যাঁ, জিজ্ঞেস করো। আমি বলেছি শুধু আসতে, এমনিতেই আসতে। তুমি ডাক্তার না পুলিশ? তুমি তো দেখি যারা করছো। আমার জমি জমার ব্যাপারে কিছু পরামর্শ ছিল, তাই বলেছি আসতে। আপনার স্যারকে বলবেন আমি যাব ওনার কাছে, আর আসতে হবে না। এই যে তোমরা ওনার কিছু চা নাস্তার ব্যবস্থা করবে,
আমরা না হয় রুটিনের বাইরে কিছু পাই না, কিন্তু মেহমানদের বেলায় তো কিছু করবে। চলুন আমার রুমে চলুন প্লিজ। ওনার প্রপার চেক আপও করতে হবে আমাদের। হঠাৎ কেন দুর্বল লাগলো, মানসিক কোনো সমস্যা হলো কিনা, এইভাবে তো আপনাদের ফোন করে আসতে বলা। তবে একটা কথা কি জানেন, উনি প্রচুর টাকার মালিক। এই নরসিংদীতে বিঘার পর বিঘা জমি আছে ওনার। সেই জমির পেছনে লোকজনের আগ্রহ কম না। দালাল থেকে শুরু করে এলাকার লোকজন সুযোগ পেলেই দখলে নামবে। যাই বলেন আপনারা, এই পুলিশ এসে কিন্তু পুরো পরিবেশটা নষ্ট করে দিল। আমরা দুজন শান্তির জন্য এখানে এসেছি নাকি? কোথায় পুলিশ, র্যাব, আর্মি, এগুলো কি? এক্সকিউজ মি, আপনি কি আমাকে ইঙ্গিত করলেন নাকি? আপনি তো জানেন আমি একজন রিটায়ার্ড আর্মি পার্সন। দেখলেন দেখলেন রহমান সাহেব, এই প্রসঙ্গটা কেমন পাল্টে দিয়ে একটা ঝামেলা বাঁধিয়ে। আমি ঝামেলা তৈরি করি? কি ব্যাপার, কোনো সমস্যা? সমস্যা তো বটেই। ডিসেন্সি শব্দটার সাথে এখানে কারোরই তেমন পরিচয় নেই। ও, আপনি শুধু ডিসেন্ট ব্যক্তি, আপনি এখানে একমাত্র ভদ্রলোক না? আপনারা কিন্তু শুধু শুধু কথা কাটাকাটি করছেন আর ওদের বিব্রত করছেন। শোনো মা, জি, আসলে আমরা কথার পিঠে কথা সাজিয়ে একটু সময় পার করছি মাত্র, এইটাই আমাদের আনন্দ। সবাইকে ছেড়ে হসপিটালে যে কদিন সময় পার করে আসলাম তাতেই টের পেয়েছি সঙ্গ, মানুষের সঙ্গ কত প্রয়োজন। আপনি যদি এভাবেই ভাবতেন স্যার, তাহলে আপনার বাড়ির কাউকে হসপিটালে অ্যালাউ করেননি কেন? এই যে আপনারা সবাই এখানে আছেন, হ্যাঁ, মহিলারা আমাকে সবাই দুষছে। আচ্ছা বলেন তো দেখি, আমার তো কোনো সমস্যা থাকতে পারে? আরে পুলিশ এসেছে তো কি হয়েছে? আরে আমাকে তো ধরে নিয়ে যেতে আসেনি, আমাকে সম্মান দেখাতে এসেছে। আমার জমি জমা নিয়ে কিছু সমস্যা আছে, হ্যাঁ, আমি ওদের ডেকেছি। মহিলারা তো এসব বুঝবে না, আপনারা তো বুঝবেন নাকি? আপনারাও বুঝবেন না? এই যে কাউসার সাহেব, আপনাকে বলছি, এইখানে এত পয়সালা লোক অবস্থান করতেছে, তারপরও তোমারে মাত্র 1 লাখ টাকার বিনিময়ে চাকরিটা দিয়ে দিলাম, তাও আবার 20,000 টাকা বাকি। সুলেমান সাহেব, বড্ড ভুল হয়ে গেছে। কি? এই যে আপনার সাথে আমার পরিচয় হওয়াটা। মানে? মানে
আমার ৮০,০০০ টাকা জলে গেল। কি বলতে চাইতেছো তুমি? আমার একদিনের অভিজ্ঞতা বলে আপনি চাকরি দেবার নাম করে সবার কাছ থেকে টাকা খাইছেন, আর আমার চাকরিটা হয়েছে আমার ভাগ্যে। বুড়ি ওই দিন অজ্ঞান হয়ে গেল, আমি দৌড়াই গিয়ে তারে ধরলাম। তারপরে তারে কোলে তুলে বিছানায় নেওয়া, তার জ্ঞান ফিরে আসা পর্যন্ত আমার একটা ভূমিকা ছিল। সেজন্যই আপনার স্যার আমারে একটু পয়েন্ট বেশি দিছে। এই ছেলে, তুমি নিজেরে কি ভাবতেছো? জানো আমি কে? সুলাইমান কাদের। নাম দিয়ে মানুষের পরিচয় হয় না, মানুষের পরিচয় হয় তার কাজে। আমি ইচ্ছে করলে তোমার চাকরি এক্ষুনি খেয়ে ফেলতে পারি। তা অবশ্য ঠিক, কিন্তু আমি যেহেতু কিছুটা বুদ্ধিমান, আমার মনে হয় আপনি আমার ওই ২০,০০০ টাকা মাফ করে দিতেও পারেন। আমি কিন্তু আপনার কাজেই লাগবো স্যার। শরাফত। জি স্যার। 4 চামচ চিনি দিয়ে 1 কাপ চা দাও। 4 চামচ চিনি স্যার? না মানে বলছিলাম কি, চিনিটা একটু বেশি হয়ে গেল না? মেজাজটা একটু বেশি খারাপ। স্যার চিনিটা আমি এখনই বাড়াই দিচ্ছি। কেন যেন মনে হয় যে আপনার মা কোনো একটা কারণে আপনাকে ভুল বুঝছে। ভুলটা ভেঙে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ঠিক জানি না, আমি গেস করছি। আমরা যারা সাইকোলজি নিয়ে কাজ করি, আমাদের চিন্তার ডালপালাগুলো নানা রকমের শাখা প্রশাখা মিলতে থাকে। সেখান থেকেই আমাদের আসল খুঁজেটা আরম্ভ করতে হয়। ঠিক বলেছেন। আসলে মানুষের অনুভূতিগুলো বেশ বিচিত্র। মানে বাবার মৃত্যুর পর মা ভীষণ একা হয়ে গেল, এবং একটা বিতৃষ্ণার একটা পরিমণ্ডল সৃষ্টি হলো এই একাকিত্ব বোধ থেকে মার মধ্যে। আমার ভীষণ অভিমান। সে কি অভিমান তার বাবার কাছে, কেন বাবা তাকে একা ফেলে চলে যায়? বলুন, এই প্রশ্নের কি কোনো উত্তর হয়? ঠিকই বলেছেন, সরাসরি কোনো উত্তর নেই, কিন্তু কাছের মানুষের ভালোবাসা, সঙ্গ যদি থাকে তাহলে উত্তরটা একদিন পেয়ে যাবে, আর তখন অভিমানটাও চলে যাবে। সত্যিই ঠিক। আমরা 2 ভাই বোন, কেউই কখনো মাকে আসলে একা ফেলে কখনো কোথাও যাইনি। সবসময় মার পাশে থাকতে চেয়েছি, থেকেছিও। মার যা ভালো লাগতো, যা পছন্দ করতেন, ঠিক তাই করার চেষ্টা করেছি। সেটার আউটপুট আমরা দেখেছি গ্র্যাজুয়ালি। বাবাকে হারিয়ে মা যে কষ্টটা পেয়েছিলেন, আমাদের যত্নেই বলতে পারেন যে সে কষ্টটা মা ভুলে গেলেন। আপনার বোন, ওর কথাটা একটু বলুন তো। আমার একটা বন্ধু, ও একই সাথে, ও ক্যানাডায় ছিল।
আমার একটা স্কলারশিপ হয়, স্কলারশিপের ব্যাপারে ও আসলে অনেক বেশি হেল্প করেছে। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর পড়ার ইচ্ছে ছিল। ফর্চুনেটলি আই কুড মেক ইট। অ্যান্ড আসলে ইচ্ছে ছিল যে বাংলাদেশে এসে একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়ে তুলব, ফিরে আসার চিন্তা ছিল। সামহাও স্কলারশিপের ব্যাপারটা শুনে মাও কনভিন্স, আমারও সুযোগ হলো দেশের বাইরে পাড়ি জমানোর। তাহলে সমস্যাটা কোথায়? সবকিছু তো সুন্দরভাবেই এগোচ্ছিল। আপনার সাথে আপনার মায়ের এই দূরত্বটা কেন তৈরি হলো? আমি তখন কানাডায়, আমাদের একদম ঠিক পাশের বাসা, একটি মেয়ে, নাম বিধি। মা ভীষণ পছন্দ করত, ভীষণ। তো বাসায় আসা যাওয়া ছিল, একটা ছিল। এবং পরবর্তীতে আমার পরিচয় বিন্তির সাথে আসলে ফেসবুকের মাধ্যমে। আমি বুঝতে পারছি না, আমি বাংলাদেশ ছাড়ার পর দোষ কিভাবে হঠাৎ করে বাংলাদেশের মেয়েরা এত স্মার্ট হয়ে গেল। মানে হচ্ছে a girl all of a sudden she's continuously knocking me on Facebook. Oh, come on, answer God. So this is literally an unexpected knocking. I don't know her. How can I answer somebody all of a sudden? বুঝি না আসলে তোর প্রবলেমটা কোথায়। আজও Oh my God! Seriously, a Bangladesh number to the phone. Seriously? Receive. Hello. হ্যালো দুশো, মা কি খবর? ভালো মা, কিন্তু এটা কার নাম্বার? বিন্তির নাম্বার থেকে। বিন্তি? তুই নাকি ওর মেসেজের উত্তর দিচ্ছিস না? এটা কিন্তু ঠিক না। মেয়েদের সম্মান করাই তো শিখিয়েছি তোদের, নাকি? তোর উত্তর দেওয়া উচিত ছিল। কি হলো, কথা বলছিস না কেন? হ্যাঁ, এই তো আমার পাশে দাঁড়িয়ে আছে। নাহলে ফোন পেলাম কোথা থেকে বল? মার মাধ্যমে পরিচয় বিন্দির সাথে। আমাদের মগবাজার দোতলার বাড়ি, তার পাশেই বেশ কিছু অ্যাপার্টমেন্ট গড়ে উঠল। ওটার একটাতেই বিন্তি আর ওর মা উঠল। দিনাজপুরের মেয়ে বিন্তি।
ঢাকা আসার পর ওরা ঢাকার এক বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হলো, প্রাইভেট ইউনিভার্সিটি। স্বপ্ন দেখা শুরু করল, ভীষণ পছন্দ করলো মা বিন্দিকে। চটপটে ছিল কিন্তু স্পন্টেনিয়াস। আসলে হয়েছে কি, ওই মুহূর্তটা কি বলবো, কিছু বুঝে ওঠার আগেই না মার হঠাৎ করে ফোন করে মানে বকুনি, সেই সাথে কেমন একটা অদ্ভুত ব্যাপার, কারোর সাথে কথা বলতে হবে যাকে আমি চিনি না জানি না, কিন্তু হঠাৎ করে মা ফোন করে বলছে আমাকে। আমি না ঠিক বুঝে ওঠার আগেই বিন্তি ফোন। বিকেলের গান ভেসে আসে কোন আশে, ঘোর লাগা এক শেষ